আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সন্ধ্যা। আপনারা দেখতে পাচ্ছেন physionews24.com এর নিয়মিত লাইভ শো শামিমস লাইভ, আর আমি ফিজিওথেরাপি চিকিৎসক সৈয়দ শামীম হাসান রয়েছি আপনাদের সাথে। বন্ধুরা, আমরা যারা আসলে ফিজিওথেরাপি চিকিৎসক আমরা তো জানি, বাট এখন মোটামুটি জেনারেল পিপলও সবাই জানে যে ফিজিওথেরাপিস্টদের একটি রোল থাকে বা একটি ভূমিকা থাকে আইসিইউ রোগীদের ক্ষেত্রে। তো আইসিইউ শুনলে তো আমরা আসলে অনেক ভয় পাই। আইসিইউতে গেলে হয়তো বা কি হবে কি হবে না এরকম অনেক কিছু নিয়ে চিন্তা ভাবনা, নানান ধরনের ভয় ভীতি কাজ করে আমাদের ভিতরে। কিন্তু এই মুহূর্তে তো আসলে করোনা যে সময়টি যাচ্ছে, করোনা প্যান্ডেমিক, এই সময়ে আসলে আরেকটি ব্যাপার একটু সবাইকে ভাবাচ্ছে। সেটি হলো যে এই যে সংক্রামিত ব্যাধি, এই ধরনের সমস্যাগুলোতে যখন একজন রোগী আইসিইউতে চলে যায়, ওখানেও কিন্তু একজন ফিজিওথেরাপিস্ট আসলে কাজ করে এবং তারও কিছু রোল ওখানেও থাকে এবং তাকে বেশ কিছু সাবধানতা এবং বেশ কিছু নিয়ম কানুনের ভিতর দিয়ে এই ধরনের রোগীকে, বিশেষ করে এই সংক্রামিত রোগীদেরকে চিকিৎসা করতে হয়। কারণ প্রতিটা পেশেন্টের নিজস্ব কিছু ধারায় বা নিজস্ব কিছু সাবধানতা অবলম্বন করেই কিন্তু দেখতে হয়। আর সেক্ষেত্রে এই সংক্রামিত রোগীদের ক্ষেত্রে কিন্তু আরো একটু বেশি। তাই আজকে সেই বিষয়গুলোরই আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন সকলকে মনে করিয়ে দিচ্ছি, যথারীতি আমাদের সকল প্রোগ্রামের মতোই আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, তবে সেটি কমেন্ট বক্সে লিখুন, তাহলে আমরা সেটি দেখতে পাবো। আর আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে বিধায়ক ভট্টাচার্য উনি যুক্ত হয়েছেন, শান্তনু মল্লিক উনি যুক্ত হয়েছেন, যে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, এবং আরো অনেকেই যুক্ত হয়েছেন। সকলকে আমরা physionews24 পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি এখন আমাদের অতিথির কাছে। আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন খুব বিশেষ একজন অতিথি। আমাদের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হয়েছেন ডক্টর অতনু চক্রবর্তী, এবং আমরা কিন্তু আজকে যে বিষয়টি বললাম এটি নিয়ে আলোচনা করব। তাই ঝটপট সবার যে প্রশ্ন, কোনো মতামত থাকে সেটি লিখে জানান। জি ডক্টর, আপনাকে স্বাগত জানাচ্ছি physionews24 পক্ষ থেকে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, নিশ্চয়ই, মানে একটা আইসিইউ বা আইটিইউর মধ্যে একটা ফিজিওথেরাপিস্টের রোল তো খুব বড়। কিন্তু সেক্ষেত্রে আমরা এখন যে সময়টা যাচ্ছে করোনার সময়, তা সেটা নিয়ে আমি যারা লাইফে রয়েছেন তাদেরকে কিছু জিনিস শেয়ার করতে চাই, বেসিক কিছু জিনিস, যে জিনিসগুলো আমার মনে হয় যে তারা অনেক বেশি উপকৃত হবেন। খুব ছোট ছোট কতগুলো জিনিস। দেখুন, আজকালকার সময় তো আমি ঢুকবো নিশ্চয়ই আইসিইউ বা আইটিইউর মধ্যে যাব, কিন্তু তার আগে সাবধানতা অবলম্বন বলে দিয়ে আগে প্রিভেনশন, তারপরে আমরা আসছি যখন ইনফেকশন হয়ে যাবে সেক্ষেত্রে আমরা কি করতে পারি। তো প্রিভেনশনের ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমরা হ্যান্ড ওয়াশ, যেটাকে সবসময় হু বা এনসিডিএ গাইডলাইন যেগুলোকে বলছে, আইসিএমআর গাইডলাইন যেগুলো বলছে, সেগুলো হচ্ছে হ্যান্ড ওয়াশ। তো বারবার হ্যান্ড ওয়াশ, বারবার হ্যান্ড ওয়াশটা কোথায়? যখন আমরা কর্মক্ষেত্রে থাকবো বা বাড়ির বাইরে থাকবো। যখন বাড়ির ভেতরে থাকবো তখন কিন্তু আমাদের বারবার হ্যান্ড ওয়াশ করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে 4 to 6 আওয়ার ইন্টারভ্যালে আমরা হাত ধুতেই পারি, এবং আমরা যখন হেভি মিল নিই সেই সময় আমরা হাতটা ভালো করে ধুতে পারি। তা সেই ধোয়ারও কিছু প্রোটোকল রয়েছে। সে প্রোটোকলটা আমরা সবাই জানি, যে একটু সাবান দিয়ে হাত ধুয়ে নিলাম। সাবান এক্স্যাক্টলি যদি আইসিএমআর গাইডলাইনে বা এনসিডিএস গাইডলাইনে যাই, তাহলে সাবানটা হতে হবে নন মেডিকেটেড সোপ। বন্ধুরা, বারবার বলে রাখি, আমি নিজের পরিচয়টা দিতে বললাম যে আমি অতনু চক্রবর্তী, মাস্টার্স করেছি ফিজিওথেরাপিতে এবং ওয়ার্ল্ড ওয়াইড প্রোভাইডার এসিএলএস এবং বিএলএসএল। সো বেসিক্যালি আমি আইটিইউতে রয়েছি, আইএলএস হসপিটাল দমদম। তো সেটা পশ্চিমবঙ্গ, ক্যালকাটার মধ্যে, আপনারা মোটামুটি জানেন। সেই জায়গায় দাঁড়িয়ে বলছি যে নন মেডিকেটেড সোপ যেটা দিয়ে হাত ধুতে হবে, বা লিকুইড সোপ যেটা দিয়ে হাত ধুতে হবে, এবং হাত ধোয়ার মধ্যে কত কিছু ছোট ছোট বিধি নিষেধ আছে। কি বিধি? সেই বিধিগুলো হচ্ছে দুটো জিনিস আমরা সবসময় দেখতে পাই। একটা হচ্ছে সাবান দিয়ে হাত ধোয়া, আর একটা হচ্ছে অ্যালকোহল বেসড হ্যান্ড রাব দিয়ে হাত ধোয়া। দুটোর ক্ষেত্রে অ্যালকোহল বেসড হ্যান্ড রাব দিয়ে হাত ধোয়ার ক্ষেত্রে গাইডলাইন হচ্ছে সেটা 65 to 95% অ্যালকোহল থাকতে হবে। যদি সেটা না থাকে সেটা অ্যালকোহল বেসড হ্যান্ড রাব হবে না। তো 65% অ্যাবভ থাকতে হবে, এবং নন মেডিকেটেড সোপ। তাও আমি জাস্ট একটা ছোট করে একটা ভিডিও ডেমনস্ট্রেশন দিয়ে দিচ্ছি যারা বাড়িতে আছেন। শামীম, হয়তো আপনি দেখতে পাচ্ছেন। আমি কিছুদিন আগে, কিছু মাস আগে রাজশাহীতে গেছিলাম, ডক্টর শান্তনু মল্লিক আমাকে নিয়ে গেছিল।
এবং সুমন সেখানে আমাকে দিয়ে প্রোগ্রাম করায় সেটার মেকানিক্যাল কারেকশন অফ স্পাইন। সো সেই জায়গার উপরে দাঁড়িয়ে তাছাড়া বাংলাদেশের আপ্যায়ন তো মানে অতুলনীয়। আপনাদের সবাই বাংলাদেশের ক্ষেত্রে এটা আমরা গর্বিত যে আমরা এত ভালো আতিথেয়তা পাই। যাই হোক, টপিকসে আসি। যখন হ্যান্ডরাব নেবো, হ্যান্ডরাবটা আমরা হাতের মধ্যে নিয়ে প্রথমে ফিঙ্গার টিপসটাকে আমরা নেব, দেন অপোজিট রাব, দেন অপোজিট রাব, দেন দিস কাইন্ড অফ রাব, দিস কাইন্ড অফ রাব। আঙুলের ফিঙ্গার টিপসের পেছনের জন্য দিস ওয়ান, দিস ওয়ান। তারপরে আমরা সেটাকে ধুয়ে নেবো। গাইডলাইন হচ্ছে, সরি ধুয়ে নেবো বলছিলাম হ্যান্ডরাবের জন্য, কিন্তু সেটা মিনিমাম 25 সেকেন্ড থাকতে হবে। আমরা একটু অ্যালকোহল বেস হ্যান্ডরাব নিলাম, হাতে করে জড়িয়ে নিলাম, হয়ে গেল, শুকিয়ে গেল, নট লাইক দ্যাট। সেটা নর্মালভাবে শুকাতে হবে এবং সেটাকে 25 সেকেন্ডের অ্যাভাব হতে হবে। এটা গেল এক নম্বর। দ্বিতীয় নম্বর যেটা আমরা যেটা সোপ বেস হ্যান্ডরবের কথা বলি, সোপ বেস হ্যান্ডরবের ক্ষেত্রে সবার প্রথমে আমরা সোপটাকে নিলাম, লিকুইড সোপটাকে হাতে নিলাম, ঠিক অপোজিট ফিঙ্গারের ভাঁজগুলোর মধ্যে, অপোজিট ফিঙ্গারের ভাঁজগুলোর মধ্যে সেম 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 সেম। এবং এক্ষেত্রে যদি আমি বলি আইটিউ বা আইসিইউর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা অ্যাবভ এলবো ধোবো, অ্যাবভ এলবো, এবং কলটাকে খুলে রেখে জলটাকে আমরা এলবো দিয়েই গড়িয়ে যেতে দেবো, নট ডাউনওয়ার্ডস, যাতে এলবো থেকে ফিঙ্গার টিপসের দিকে সেই নোংরা জলটা আবার আসে। আমরা এলবো থেকে ডাউনওয়ার্ডস করে রাখবো এবং হাতটাকে উপরে তুলে রাখবো, জাস্ট লাইক এ নমস্কার। ইট ইজ দ্য ফান্ডা। তো এটা গেল প্রথম। দ্বিতীয় জিনিস হচ্ছে, দেখুন আইসিএমআর গাইডলাইন অনুযায়ী ওয়ার্ল্ড ওয়াইড যেটা বলছে মার্কস ইজ নট ইম্পর্টেন্ট। তো মার্কস ইম্পর্টেন্ট নয় কেন? মার্কসের ক্ষেত্রে দেখুন, নর্মাল যদি আমি আসি, একটা হয় ড্রপলেট ইনফেকশন, একটা হয় এয়ারবর্ন ইনফেকশন। তো ড্রপলেট ইনফেকশনের ক্ষেত্রে সেটা 500 মাইক্রনের উপরে হবে না, মানে 500 মাইক্রনের নিচেই হবে, সেই জন্য সেটা ড্রপলেট হবে। যদি 500 মাইক্রনের উপরে হয় তাহলে সেটা কিন্তু ইয়ারবর্ন হয়ে যাবে। ইয়ারবর্নের ক্ষেত্রে তো অনেক আমরা পাই, টিবি, হ্যাঁ মানে প্রচুর প্রচুর নাম। সো বেসিক্যালি আমি নামের দিকে যাচ্ছি না। ড্রপলেটের ক্ষেত্রে যেটা আমরা কাশি বা হাঁচিতে হলো এবং সেটা মাটিতে পড়ে যায়, সেটা করোনার ক্ষেত্রে এক্স্যাক্ট 500 মাইক্রন। সেই জন্য সেটাকে আমরা সবসময় একটু মেনে চলবো। হঠাৎ করে কেউ হেঁচে বা কাশি দিয়ে গেল, আমরা পাশ থেকে হেঁটে চলে যাচ্ছি, সেই জন্য আমরা মাস্ক ইউজ করবো। মাস্কটা ডেফিনেটলি হতে হবে হয় সার্জিক্যাল মাস্ক, 3 লেয়ার সার্জিক্যাল মাস্ক, নট 2 লেয়ার, 3 লেয়ার সার্জিক্যাল মাস্ক, আইদার N95 or N99। N95 ইজ বেটার। এটা আমার কথা নয়, সবই আর্টিকেল বেস কথা। তো এটার সঙ্গে এখনকার দিনে আবার কিছু আইসিএমআর, আমাদের এখানে যে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ আছে, তারা বলছে যে ট্রাম্প আমাদের দেশ থেকে মানে এসিকিউএস নিয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলোও আছে। তো এটা এখনো ডেফিনেট কোনো রোল নেই, কিন্তু আইসিএমআর গাইডলাইন অনুযায়ী একটা প্রিভেনশন রোল আছে, সেটাকে আলোচনা সাপেক্ষ, সেটা আমি পরে আলোচনা করব। দ্বিতীয় জিনিস হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। সোশ্যাল ডিস্টেন্স অ্যাটলিস্ট 3 ফিট তো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক বেশি সেফ থাকবেন। পিপি মানে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট শুধু ইউজ করা হয় শুধুমাত্র যারা কোভিড পজিটিভ, মানে SARS-CoV-19 যেটা কোভিড-19 হিসাবে প্রচলিত, তাদেরকে ট্রিটমেন্ট করতে গেলে, বা আমরা তাদেরকে অ্যাজিউম করছি যে তারা কোভিড-19 ইনফেক্টেড, তাদেরকে ট্রিটমেন্ট করতে গেলে। সো পিপি ইজ নট ইম্পর্টেন্ট। আপনাকে স্কিন এক্সপোজার যতটা কম রাখা হয়, যেটা আমি আইটিউর ক্ষেত্রে সবসময় মেনটেন করার চেষ্টা করি, স্কিন এক্সপোজার যতটা কম থাকবে, ডাবল গ্লাভস ইউজ করতে হবে। প্রথমে একটা গ্লাভস, দেন পিপি আপনাকে ওয়্যার করতে হবে, তারপরে পিপির উপর থেকে একটা গ্লাভস, অবশ্যই একটা গ্লাসেস অ্যান্ড মাস্ক অ্যান্ড হ্যান্ড মানে হেড ক্যাপ।
আপনাকে ইউজ করতে হবে। আইটিইউতে এবং আইসোলেশন এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। আপনারা সবাই নামটার সঙ্গে খুব প্রচলিত। আইটিইউ এর ক্ষেত্রে আমরা জুতো পরে ঢুকে যাই, বাইরে থেকে ঘুরে এলাম জুতো পরে ঢুকে যাই। সেই জন্য অনেকের না বাইরের জুতো ভেতরে কেন ঢুকছে? অ্যাজ পার গাইডলাইন ৩ ফুটের উপরে কোনো ডাস্ট ফর্মাইটস উপরে যায় না এবং পেশেন্ট বেড ৩ ফিটের উপরে হয় বলেই বাইরের জুতো অলওয়েজ অ্যালাউ। এটা ওয়ার্ল্ড ওয়াইড গ্র্যান্টেড, এটা আমার কথা নয়। সেকেন্ড জিনিস হচ্ছে তার সঙ্গে সঙ্গে যখন আমরা পেশেন্টকে আমরা ভেতরে ঢুকলাম এবং তাদেরকে দেখলাম, দেখে তাদের ইনফেকশনগুলোকে আইডেন্টিফিকেশন করতে হয়। বিভিন্ন ক্যারেক্টার আছে, বিভিন্ন ইনভেস্টিগেশন প্রসিডিওর আছে, তার মধ্যে দিয়ে আমরা ঢুকি। সোশ্যাল কিছু মানুষ আছে যাদের জন্য আমার কিছু গাইডলাইন আছে বেসিক, আমার মনে হয় এটা বলে রাখা খুব দরকার। কারণ যেটা আমি ফেস করেছি বা আমি ফেস করছি সেটা হচ্ছে হঠাৎ করে করোনার জন্য হসপিটালে চট করে কেউ নিয়ে যেতে পারছেন না, কিন্তু আপনারা বুঝছেন না যে বাড়িতে থেকে আমার বয়স্ক বাবা মা বা প্রতিবেশীর কিছু হলো কিনা। তাদের যদি সামান্য কিছু হয় তাতে আমরা খুব উদ্বিগ্ন হয়ে যাচ্ছি যে কি মেনলি তো দুটো জিনিস, একটা বলতে পারি হার্টের প্রবলেম, আর একটা বলতে পারি মানে হৃদয়ের যে প্রবলেম, আর একটা বলতে পারি হচ্ছে স্ট্রোক। এই দুটো ক্ষেত্রে আমাদের এমার্জেন্সি। এই দুটো ক্ষেত্রে স্ট্রোকের ক্ষেত্রে ৩টে গাইডলাইন ওভারঅল আমার মনে হয় সবাই জেনে রাখা প্রয়োজন। ৩টে ক্যারেক্টার আছে, এই ৩টে ক্যারেক্টারের মধ্যে আসি আগে ৩টে ক্যারেক্টার। একটা হচ্ছে কথা বলতে গেলে পেশেন্ট জড়িয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখলেন ফল ডাউন হয়ে গেছে, চুপ করে বসে পড়েছে, কথা বলতে গিয়ে জড়িয়ে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে ড্রুলিং অফ মাউথ, মানে আপনার মুখের যে কোনো এক সাইডটা ঝুলে গেছে এবং লিম্বের জোর পাচ্ছেন না। যদি দেখেন যে কোনো একটা সাইড উইকনেস এবং এই ৩টে ক্যারেক্টারের মধ্যে দুটো কমন, তাহলে ক্লিনিক্যালি ইটস এ স্ট্রোক। তাহলে এক্ষেত্রে আপনাকে অ্যাজ পার এইচএ আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন থেকে গাইডলাইন হচ্ছে ৬ ঘন্টার মধ্যে সিটি স্ক্যান করে আপনাকে হসপিটালে ভর্তি করতে হবে। যদি সিটি স্ক্যান না হয় ইমার্জেন্সি নিয়ারেস্ট হসপিটালে ভর্তি করতে হবে এবং সেক্ষেত্রে গেলেই কিন্তু তারা স্ট্রোকের ম্যানেজমেন্টে শুরু করবে, সিটি স্ক্যান পরে হলো। যাই হোক, এবার আমি আসি হচ্ছে হার্টের ক্ষেত্রে। হঠাৎ করে দেখলেন কেউ আনকনসাস হয়ে পড়ে গেছে, বাবার বাড়িতে বৃদ্ধ বাবা মা রয়েছেন, আনকনসাস হয়ে পড়ে গেছে, আমরা তাদেরকে পালস চেক করলাম, যদি দেখলাম যে না পালস পাওয়া যাচ্ছে না, নট রেডিয়াল, চেক করলাম নেকে পালস পাওয়া যাচ্ছে না, সঙ্গে সঙ্গে তাদেরকে আমরা স্টার্নাম, বুকের মধ্যে যে হাড়টা মাঝখানটা থাকে সেই স্টার্নারের উপরে সিপিআর দিতে পারি, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। তো সেই সিপিআর দিয়ে তাদেরকে আমরা তুলতে পারি। সিপিআর সাধারণত অ্যাডাল্টের ক্ষেত্রে গাইডলাইন হচ্ছে 5 সেন্টিমিটার ডেপথ এবং তার ক্ষেত্রে পুশ হার্ট অ্যান্ড পুশ ফাস্ট, মানে পুশ হার্ট আপনাকে জোরে সিপিআর দিতে হবে, প্যারালালি 90 ডিগ্রি সোজাসুজি হয়ে, এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে মাউথ টু মাউথ ব্রিথ করতে হবে তার রেসপিরেশনটাকে ধরে রাখার জন্য, অক্সিজেনেশনটাকে ধরে রাখার জন্য। আর তার সঙ্গে সঙ্গে আপনাকে ওনাকে আরেকটা জিনিস দেখার খুব প্রয়োজন আছে, যেটা আমি বলবো সেটা হচ্ছে কি পজিশনিং, মানে পড়ে গেল তাকে একটা সেফ সাইডে নিয়ে গেলে সিপিআর দিলেন, মাউথ টু মাউথ ব্রিথ করলেন এবং 100 থেকে 120-র মধ্যে পার মিনিট আপনাকে পুশ করতে হবে। ইটস এ গাইডলাইন। তো এবারে আমরা সাধারণ মানুষ থেকে একটু চলে যাই আইটিইউর মধ্যে, যেটা আমার টপিকস। সেই টপিক্সের মধ্যে চলে যাওয়ার মধ্যে এবার আমি দেখুন, ইনফেকশন বা আইসিইউতে যদি ফিজিওথেরাপিস্টের রোল বলি, তাহলে অ্যাকিউট ক্ষেত্রে মানে আপনাকে পেশেন্ট আসার সঙ্গে সঙ্গে একমাত্র গাইডলাইন অনুযায়ী স্ট্রোকের ক্ষেত্রে আমরা ইমিডিয়েট ফিজিওথেরাপিটা শুরু করে দিই। ডে 1 থেকে ফিজিওথেরাপি শুড বি স্টার্ট। তো সেক্ষেত্রে কোনো সেকেন্ড অপশন নেই, ফিজিওথেরাপি শুরু হয় স্ট্রোকে ডে 1 অ্যাজ পার গাইডলাইন। অন্যান্য সেপটিক শক বলুন বা সেপটিক সিমিয়া বলুন বা ইনফেকশন জনিত কারণ বলুন,
আইটিউর ক্ষেত্রে আমরা যেটা মেনটেন করি অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স বলতে আমি যে টিমটার সঙ্গে কাজ করি সেই টিমটা এসিপির যে মেম্বার আছেন ডক্টর প্রসেনজিৎ সরকার স্যার আমাদের সিনিয়র, এবং তার জুনিয়র আরসি স্যার, সায়ন স্যার, মানে আরো অনেক ডাক্তাররা আছে, ডক্টর সাগর, ডক্টর সন্দীপ। তো বেসিক্যালি সেই জায়গায় দাঁড়িয়ে ডক্টর অভিজিৎ, নাম বললে ভুল হবে না, মানে আমি মিস করব না, তো আমি ওনাদের ক্ষেত্রে থেকে অনেক প্রোটোকল শিখেছি, এখনো শিখছি। সেই জায়গায় দাঁড়িয়ে বলবো গ্লাভস সবসময় ইউজ করার প্রয়োজন হয় না, গ্লাভস ছাড়াও কাজ করা যায় এবং কাজ করা উচিত যদি আপনি প্রপারলি আপনার হ্যান্ড হাইজিনটাকে মেনটেন করেন। দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে মাস্ক অবশ্যই ইউজ করা উচিত, কারণ আপনি যখন কার্ডিও বা রেসপিরেটরি ডিজিজের ক্ষেত্রে যাবেন আমাদের কিছু কিছু প্রোটোকল আছে, পারকাশন, ভাইব্রেশন, শেকিং, হাফিং, কাফিং, আরও কিছু আছে, এসিবিটি বলি, অ্যাক্টিভ সাইকেল অফ ব্রিদিং টেকনিক এটাকে বলি, তো ইন্সপাইরোমিটার এগুলো বলি, সাকশানিং বলি। তো এসব ক্ষেত্রে আপনাকে মাস্ক ইউজ করতে হয়। গ্লোভস কখন আমরা ইউজ করব, কখন আমরা করব না, যখন পেশেন্টের স্কিন থেকে কোনো লিকুইড ডিসচার্জ আসছে সেক্ষেত্রে আমরা গ্লোভস ইউজ করব। দুটো কারণে আমরা ইউজ করি, একটা হচ্ছে আমাদের থেকে ইনফেকশনটা যাতে পেশেন্টের সেকেন্ডারি ইনফেকশন না হয়, আর দ্বিতীয়ত হচ্ছে পেশেন্টের ইনফেকশন যেন আমরা ক্যারি না করি। এই দুটো জিনিস আমাদেরকে মেনটেন করতে হয়। তো আমরা সেক্ষেত্রে গ্লোভস ইউজ করব, ব্লাড যে ক্ষেত্রে বেরোচ্ছে সেক্ষেত্রে আমরা গ্লোভস ইউজ করব। আর আরেকটা কারণে আমরা গ্লোভস ইউজ করব, যাদের ধরুন প্লুরাল অ্যাসপিরেশন হয়েছে সেখান থেকে এখনো ডিসচার্জ বেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা গ্লোভস ইউজ করব। মেনলি আমরা ডিল করি সিওপিডি পেশেন্ট, অ্যাজমা পেশেন্ট, এদেরকে নিয়ে ডিল করি। তো সেক্ষেত্রে মেডিসিনের তো একটা খুব বড় রোল আছে, সেই রোলটা হচ্ছে ব্রঙ্কো ডায়ালেটার, যেগুলো নিবুলাইজেশন আপনারা সবাই জানেন, যারা ফিজিওথেরাপিস্ট বন্ধুরা আছে তারা মানে খুব ভালোভাবে জানেন যে রেসপিরেটরি যে হাইজিন মেনটেন করা এটা ফিজিওথেরাপিস্টের কাজ, রেসপিরেটরি হাইজিন। কিন্তু রেসপিরেটরি ডায়ালেটারের ক্ষেত্রে আমরা টেকনিক যেগুলো আছে ব্রিদিং এর মধ্যে আছে, পার্সলিপ ব্রিদিং এর মধ্যে আছে, তো সেক্ষেত্রে আমরা নর্মালি ইউজ করব সব সময় গ্লাভস, তা বাদে আমাদের গ্লাভস ইউজ করার দরকার নেই। আমরা হ্যান্ড রাব করব, হাত ধুয়ে পেশেন্টের কাছে যাব, পেশেন্টকে দেখব এবং তারপরে আমরা আবার হাত ধুয়ে নেব, এটা এক নম্বর। ফোমাইটস থেকে বাঁচার জন্য ডেফিনেটলি আমি বললাম গ্রাউন্ড আপনাকে ডেফিনেটলি থাকতে হবে, শুয়ার অ্যালাউ, বাইরে শুয়ার অ্যালাউ ইন কেস অফ আইটিইউ। বাদ বাকি নর্মাল আপনাদের হেড ক্যাপ এটা তো রাখতেই হবে। এইটা থেকে আমরা সেপটিক থেকে প্রিভেনশন করতে পারি, কিন্তু যখন ভাইরাল কিছু রোগ হয় যে ক্ষেত্রে আমাদের পিপি দরকার হয়, করোনা রিসেন্টলি যেটা ডেভেলপ করেছে সবাই একদম ভয়ে রয়েছেন, করোনা করোনা জানি না, যাই হোক, তো করোনার ক্ষেত্রে আমরা পিপি ইউজ করে থাকি। পিপি সম্বন্ধে সবাই অবগত, পিপি নিয়ে আলাদা করে কিছু বলার নেই, আমাদের স্কিন এক্সপোজার থাকবে না, সেটাই হচ্ছে পিপি, এবং যেটা ইউজ করার পরে আমরা সেটাকে আবার নষ্ট করে দেবো, সেটা সেকেন্ড টাইম ইউজ হবে না একই ক্ষেত্রে। তো ওভার টু শামীম, এইটা হচ্ছে বেসিক জায়গা। এরপরে কারোর কিছু জায়গা জিজ্ঞাসা থাকলে সেগুলো বলুন। যদি ডিজিজ ক্ষেত্রে হয় আমি একটু আইডিয়া দিয়ে রাখি, ডিজিজের ক্ষেত্রে আমাদের রোলটা কি। আমরা এসিবিটি টেকনিক করাই পেশেন্টের যাতে সিক্রেশন ক্লিয়ারেন্সটা খুব বাড়ে, লাংয়ের ক্ষেত্রে যে সিক্রেশন সেক্ষেত্রে খুব বাড়ার জন্য পেশেন্টকে সেলফ মোটিভেটেড করা, সেলফ টেকনিক শেখানো। এসিবিটি টেকনিকটা আমরা তাদেরকে শেখাই এবং 2 ঘন্টা অন্তর অন্তর তারা সেটাকে করতে থাকে। এক্ষেত্রে যাদের সিক্রেশন লাংয়ের মধ্যে জমে যায়, যেগুলোকে আমরা বলি মিউকাস, সেই মিউকাসটাকে ক্লিয়ার আপ করার জন্য। তার সঙ্গে সঙ্গে পারকাশন থাকে, পারকাশন আমরা তাদেরকে করাতে পারি না যাদের
বঙ্কোস্প্যাস্টিক ডিসঅর্ডার থাকে, তারাও সিওপিডি পেশেন্ট এসছে কিন্তু তার হুইজিং হচ্ছে প্রচন্ড পরিমাণে, আমরা তাদেরকে পারকাশন করাতে পারি না। কারণ করাতে পারি না, যত বেশি এক্সটার্নাল স্টিমুলাস দেবো তার বঙ্কোস্প্যাজম আরো বেশি বাড়বে। যখন বঙ্কোস্প্যাজম আরো বেশি বাড়বে সেক্ষেত্রে আমরা তাদেরকে আর করাবো না, নিবুলাইজেশন দিয়ে তাকে আস্তে 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 রিল্যাক্স করে 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 তাদেরকে নর্মাল ব্রিদে নিয়ে আসা, এবং সেক্ষেত্রে তাকে আবার এসিবিটি টেকনিক বা পার্ট স্লিপ ব্রিদিং এর ক্ষেত্রে নিয়ে যাব। পার্ট স্লিপ ব্রিদিং আমি জানি ফিজিওথেরাপিস্ট বন্ধুরা সবাই জানে, আমি সেটাকে আর ডেমনস্ট্রেট করছি না, তার উপকারিতাটাও সবাই জানে। তো সেক্ষেত্রে আমরা যাব। এখন আমরা যদি সিওপিডিতে যাই, সিওপিডিতে 4টে জিনিস মোটামুটি ধরা হয়। একটা হচ্ছে অ্যাজমা, একটা হচ্ছে ব্রঙ্কাইটিস, অ্যাকিউট অ্যান্ড ক্রনিক। অ্যাকিউট মে বি কিওর উইদিন 10 days or 10 to 15 days at first guidelines. ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইসিমা, অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে আপনার সিস্টিক ফাইব্রোসিস। সিস্টিক ফাইব্রোসিসের ক্ষেত্রে ফিজিওথেরাপিস্টের হিউজ রোল, যেখানে মিউকাসটা থিকেন্ড হয়ে যায়, লাংয়ের মধ্যে জমে যায়, তাদেরকে বার করতে হয়। বাড়ির ক্ষেত্রে আমরা বলবো এই সময় অ্যাক্টিভ মোবিলাইজেশনটা, আমরা আইটিইউ এর মধ্যে ফিজিওথেরাপিস্টের রোল হিসাবে সবসময় শুধুমাত্র কার্ডিও পালমোনারি জায়গাটা দেখার চেষ্টা করি। কার্ডিও পালমোনারি জায়গাটা কি, যদি আমি গাইডলাইনে যাই তাহলে প্রত্যেক দিন আফটার ফিউ আওয়ার্স প্রত্যেক 24 ঘন্টায় 2 মিলিমিটার মাসেল গার্ড নষ্ট হয়। তাহলে সেক্ষেত্রে আমরা তাদেরকে প্যাসিভ থেকে অ্যাসিস্টেড অ্যাক্টিভ এবং অ্যাক্টিভ মুভমেন্ট করানোর চেষ্টা সবসময় এনথুসিয়াজিং করতে থাকি। দ্বিতীয় নম্বর হচ্ছে যখন তাদেরকে আমরা মোবিলাইজেশন করব, বেড টু চেয়ার, চেয়ার টু বেড, বেড টু স্ট্যান্ড, স্ট্যান্ড টু সিটিং, সিটিংস টু স্ট্যান্ড, সেক্ষেত্রে তাদের VA2 ম্যাক্স ইনক্রিজ করে। পেরিফেরাল যে মাসেলস রয়েছে, পেরিফেরাল মাসেলসগুলো যখন অক্সিজেশনটা প্রপারলি হতে থাকে সেই সময় পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্সটা কমতে থাকে। ডেফিনেটলি যদি সেক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে যদি কোনো আইনোট্রপ সাপোর্ট না লাগে, তো পেশেন্টের যদি হিউজ আইনোট্রপ সাপোর্ট না লাগে সেক্ষেত্রে আমরা মোবিলাইজেশনের দিকে জোর দিই, এবং জোর দিই কারণ তার আইনোট্রপ এবং বাদবাকি যে সাপোর্টগুলো রয়েছে সেই সাপোর্টগুলো থেকে উইথড্রল করার জন্য। আইটিউর ক্ষেত্রে দুটো জিনিস হয়, একটা হচ্ছে কনসাস পেশেন্ট, একটা হচ্ছে আনকনসাস পেশেন্ট। কনসাস পেশেন্টদের ক্ষেত্রে অনেক ইজি তাদেরকে মোটিভেটেড করানো, কারণ তারা আপনার কথা শোনে, আপনাকে বুঝতে পারে, আপনি প্রপারলি তাকে ডেমনস্ট্রেট করতে পারেন, প্রপারলি হাইজিন মেনটেন করে পেশেন্টের কাছে গিয়ে তাদেরকে মোবিলাইজেশন করানো এবং চেস্ট তার কন্ডিশন অনুযায়ী মিউকাস থাকলে তাদের মিউকাসটাকে পশ্চারাল ড্রেনেজ করে বার করা, এসিবিটি টেকনিক করানো, কাফিং করানো, মানে ফোর্স এক্সপিরেটরি টেকনিক যেটা এফইটি বলি আমরা, সেই এফইটি দিয়ে তাকে কাফিং করানো, সিক্রেশনটাকে ওয়াশ আউট করার জন্য। যত তাড়াতাড়ি সিক্রেশনটা ওয়াশ আউট হবে তত তাড়াতাড়ি তাদের নিউমোনিক ব্যাপারটা আস্তে 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 ডিজলভ হয়ে যাবে। তো তাদেরকে সেকেন্ডারি কমপ্লিকেশনে যাওয়ার থেকে তাদেরকে বাঁচানো। দেখুন একটা জিনিস না বললে নয়, হ্যান্ড রাব এবং হ্যান্ড ওয়াশ দুটোর মধ্যে হ্যান্ড ওয়াশের ক্ষেত্রে 45 সেকেন্ড মিনিমাম টাইম দিতে হবে আপনাকে হ্যান্ড ওয়াশের জন্য, তার নিচে হলে হ্যান্ড ওয়াশের কোনো ভূমিকা নেই। আপনি যে সোপ দিয়ে হ্যান্ড ওয়াশ করছেন সেটা 45 সেকেন্ড থাকতেই হবে, এবং 25 সেকেন্ড ইন কেস অফ হ্যান্ড রাব, মানে যেটা আপনার অ্যালকোহল বেস হ্যান্ড রাব। তো আমরা অ্যালকোহল বেস হ্যান্ড রাবটা প্রেফার করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানে খুব কম ক্ষেত্রে আছে যেটা অ্যালকোহল বেস হ্যান্ড রাবটা কাজ করে না। সেটা হচ্ছে যেমন অ্যান্টিবায়োটিক রিলেটেড যে ডায়রিয়াগুলো, সেখানে হ্যান্ড রাবের কোনো ভূমিকা নেই, সেখানে আপনাকে হ্যান্ড ওয়াশ করেই যেতে হবে পেশেন্টের কাছে। তারপরে তার কারোর ধরুন প্যান রেজিস্ট্যান্স কটাটার সঙ্গে কত বন্ধু আমাদের পরিচিত আমি জানি না, একটু বলতে চাই। প্যান কথাটার মানে হচ্ছে অল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স।
যখন অল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয় সেক্ষেত্রে আমরা কিন্তু তাদেরকে আইসোলেশন রুম প্রেফার করি। যাদের ক্ষেত্রে ভাইরাল H1N1 H2N3 তাদের ক্ষেত্রে আমরা আইসোলেশন রুম প্রেফার করি। যাদের ইমিউনো কম্প্রোমাইজ যারা তাদের ক্ষেত্রে আমরা আইসোলেশন রুম প্রেফার করি। আইসোলেশন রুমেরও আবার কিছু কিছু ক্রাইটেরিয়া আছে। সেটা হচ্ছে আপনার নেগেটিভ সাকশনে রুম থাকতে হবে, 8 to 10 নেগেটিভ সাকশনে থাকতে হবে, ভেন্টিলেশন থাকতে হবে, নট ওয়েল ভেন্টিলেটেড, তার একটা রেশিও আছে, এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না। তো এই জায়গাটায় দাঁড়িয়ে আপনাকে সেই আইসোলেশন রুমটা প্রেফার করতে হবে এবং সেখানে গিয়ে প্রপার হাইজিন মেনটেন করে আপনাকে করতে হবে। ইউটিআই এর ক্ষেত্রে লোকে বলবে ইউটিআই মানে ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন, সেক্ষেত্রেও লোকে আইসিইউতে ভর্তি হয়, হিউজ ইনফেকশন। ক্যাথিটার থাকাকালীন তাদেরকে আমরা মোবিলাইজেশনে নিয়ে আসতে পারি। কারণ আমি বারবার কথাটা বলছি মোবিলাইজেশনের এফেক্টটা কি। আমি তো আগেই বললাম VO2 ম্যাক্স বলতে যেটা যত আমাদের হিউম্যান ভাইটাল অর্গান আছে সেই অর্গানে প্রপারলি অক্সিজেনেশনটা হওয়াটা হচ্ছে VO2 ম্যাক্স বলে, এবং ইনক্রিজ অক্সিজেনেশন তারা ভালোভাবে সুস্থভাবে থাকবে অর্গানগুলো, সেটাই হচ্ছে VO2 ম্যাক্স। দেখুন, আমি যদি ADA গাইডলাইন ফলো করি তাহলে প্রত্যেক মানুষকে উইকলি আধ ঘন্টা হাঁটা প্রয়োজন, ডেইলি আধ ঘন্টা হাঁটা প্রয়োজন। যদি ডেইলি সে আধ ঘন্টা হাঁটে তার ডায়াবেটিক কন্ট্রোল হবে এবং সেটা বেটার থাকবে। ডায়াবেটিক ওয়ান অফ দ্য মেন রোল, মানে আপনারা জানেন করোনার জন্য সবাই বলছে যে যাদের ডায়াবেটিক আছে, ইমিউনো কম্প্রোমাইজ আছে, তাদের ক্ষেত্রে এফেক্টিভটা অনেক বেশি। সেই ডায়াবেটিকের ক্ষেত্রে যদি আমরা যাই, সেই ডায়াবেটিকের প্রথম জায়গাটা হচ্ছে আধ ঘন্টা ADA বলছে যে হাঁটতে হবে। এই আধ ঘন্টাটাকে বয়স্ক মানুষ কিভাবে হাঁটবে? আধ ঘন্টা হাঁটা, ঘর থেকে তো বেরোতেই দিচ্ছে না, প্রশাসন আটকে রেখেছে, করোনা আটকে রেখেছে, তাহলে আমরা হাঁটবো কি করে? আমরা ঘরের মধ্যে প্রত্যেক 1 ঘন্টা বা 1.5 ঘন্টা অন্তর 5 মিনিট করে তো হাঁটতে পারি। এই 5 মিনিট করে যদি আমরা হাঁটি তাহলে সপ্তাহে আমার হিসাবে 180 মিনিট আমরা হেঁটে নেব। তাহলে 180 মিনিট যদি আমরা হাঁটতে পারি আমরা অনেকটা নিজেদেরকে সুস্থ রাখতে পারবো। আমাদের সঙ্গে সঙ্গে ঘরে সুস্থ থাকার জন্য সবসময় বলবো আপনারা একটু নিউট্রিশনের প্রতি জোর দিন, একটু ভিটামিন ডি বলুন, একটু লেমন বলুন, একটু জিঞ্জার বলুন, এই ধরনের খাবারগুলো খান, একটু খুশি থাকুন, স্ট্রেস ফ্যাক্টর কমান, ইমোশন কমান। শামীম অলরেডি এক্সেলেন্ট শো করেছে যেখানে বিভিন্ন এক্সপার্টাইজরা তারা এসে বলেছে যে স্ট্রেস কি করে কমাবেন বা কি করতে হবে। তা সত্ত্বেও আমি বলছি যত বেশি স্ট্রেসে থাকবেন তত খারাপ। আমাদের স্ট্রান্নামের পেছনে একটা গ্ল্যান্ড থাকে যার নাম হচ্ছে থাইমাস। এই থাইমাসটা মানে আপনারা কতজন নাম শুনেছেন আমি জানি না। এই থাইমাসটা এবং স্প্লিন, এই দুটো না আমাদের ইমিউনিটি বাড়ায়। তো বাচ্চাদেরকে দেখবেন অনেক ডাক্তাররা আছে যে আপনাদের ম্যানেঞ্জাইটিস ভ্যাকসিন দেয়, অনেক ডাক্তাররা আছে যায় না, যারা দেয় না তাদের অসুবিধা নেই, কারণ স্প্লিনের মধ্যে দিয়ে ম্যানেঞ্জাইটিসটা যায়। তো ম্যানেঞ্জাইটিস স্প্লিনটা সেটাকে মেরে ফেলে। তো স্প্লিন আমাদের ইমিউনিটি বাড়ায়, তার সঙ্গে থাইমাস। যত বেশি স্ট্রেস ফ্রি থাকবেন, খুশি থাকবেন, আনন্দ থাকবেন, তত বেশি আপনার ইমিউনিটিটা বাড়তে থাকবে। এবার আমি একটা থেকে আরেকটা দিকে ঘরে চলে এলাম, যাই হোক, বলতে গেলে টপিকসটা এমন বলতে গেলে শেষ নেই। তো আমি আবার আইটিইউতে ফিরে যাই। আইটিইউতে আইসোলেশন রুমটাকে আমি মেনটেন করে দিয়েছি, সেখানে পিপি পরে যেতে হবে, ফিজিওথেরাপি করতে হবে। কেন করতে হবে সেটাও বলে দিয়েছি। আর্লি মোবিলাইজেশন, আর্লি ইনটিউবেশন থেকে যাতে আমি তাদেরকে বের করতে পারি, কেউ ইনটিউবেট হয়ে রয়েছে সেক্ষেত্রে আমরা সবসময় প্রেফার করি ক্লোজ সাকশনিং। ওপেন সাকশনিং অ্যান্ড ক্লোজ সাকশনিং এই দুটোর মধ্যেও পার্থক্য আপনারা মোটামুটি জানেন, তাও আমি একবার বলে দিই। ক্লোজ সাকশনের ক্ষেত্রে ইনফেকশনটা অনেক বেশি কম, আমরা এক্সপোজারটা অনেক বেশি কম হয় এবং পেশেন্টের ক্ষেত্রে কন্টিনিউয়াস সাকশন হতে থাকে।
সেক্ষেত্রে তার সিক্রেশনটা জমা হতে দেয় না। পশ্চারাল ড্রেনেজের ক্ষেত্রে আমরা ম্যানুয়াল হাইপার ইনফ্লেশন এবং পশ্চারাল ড্রেনেজ শেকিং এর ক্ষেত্রে, ভাইব্রেশনের ক্ষেত্রে আমরা যে সিক্রেশনটা জমা হয়, মিউকাস যেটা জমা হয়, সেটাকে আমরা স্মল ব্রঙ্কাস থেকে লার্জ ব্রঙ্কাসের দিকে নিয়ে আসি এবং সেটা হাফিং ও কাফিং দিয়ে সেটাকে আমরা বার করে দিই। যখন বার করে দিই তার সেকেন্ডারি ইনফেকশন হয় না। রোল হচ্ছে এটাই ফিজিওথেরাপিস্টের। ছোট্ট একটা কথা, আইসিইউ আইটিইউ এটা এমন একটা জায়গা যে জায়গার মধ্যে পেশেন্টের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা সেকেন্ডারি ইনফেকশন হওয়ার, সেটাকে বলি হসপিটাল অ্যাকিউয়ার ইনফেকশন। এই সেকেন্ডারি ইনফেকশনটাকে প্রিভেন্ট করতে গেলে একটা ফিজিওথেরাপিস্টের রোল হচ্ছে যত তাড়াতাড়ি তাকে আর্লি মোবিলাইজেশন দিয়ে তার VO2 ম্যাক্স ইনক্রিজ করে তার সাপোর্টিভ সিস্টেমটাকে যত তাড়াতাড়ি উইথড্রল করা যায় তত তাড়াতাড়ি তাকে ডাউন স্টেপে পাঠানো যাবে, ওয়ার্ডে, সিম্পল ওয়ার্ডে পাঠানো যাবে। এখানে সবার ক্ষেত্রে একটা মনে হতে পারে যে হসপিটাল রিকোয়ার্ড ইনফেকশন। যদি আমি নর্মাল থাকি তাহলে ভেন্টিলেটরে যদি কোনো পেশেন্ট থাকে এবং সে যদি, যেটাকে আমরা বলি ভ্যাপ, মানে হসপিটাল অ্যাকুয়ার্ড যেটা নাম হয়েছে, আপনারা সবাই নামটার সঙ্গে পরিচিত, সেটা হচ্ছে ভ্যাপ, ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া, মানে ভেন্টিলেশন অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া। যারা ভেন্টিলেশনে থাকে তাদের 48 ঘন্টা পরে যদি আমি বলি তাদের FiO2 10% প্রত্যেক 24 ঘন্টায় বাড়তে থাকে। একটা FiO2 একটা মুড হয়, মানে অক্সিজেনের, সেই FiO2 প্রত্যেক 10% প্রতি 24 ঘন্টায় পরপর দুদিন বাড়তে থাকছে, অথবা পিপের পরিমাণ 1 থেকে 1.5 করে বাড়ছে। পিপ একটা মুড হয়, তো ভেন্টিলেটরে 1 থেকে 1.5 করে বাড়ছে, অথবা নিউ অনসেট ফিভার, কোনো একটা নতুন ফিভার আসছে এবং তাই সেক্ষেত্রে কাউন্ট 11,000-এর বেশি থাকছে বা 4,000-এর কম হয়ে যাচ্ছে মেন, মানে সেক্ষেত্রে আমরা সেটাকে ভ্যাপ বলবো। এই ভ্যাপটাকে প্রিভেন্ট করার জন্যই কিন্তু দেখুন, ভ্যাপ কেউ যদি আইটিউর মধ্যে থাকে সেক্ষেত্রে তার ভ্যাপ হওয়াটা খুব একটা চান্সেস বাড়ে যে ভেন্টিলেশনে আছে। সেক্ষেত্রে আমরা তাদেরকে আর্লি ট্রাকোস্টমি করে দেওয়ার চেষ্টা করি। কারণ আপনারা মনে হয় খুব কম মানুষ এটার সঙ্গে পরিচিত, আমাদের মুখের মধ্যে যে স্যালাইভা, যে থুতু, যে স্যালাইভা আমরা বলি, স্যালাইভাটা পার ডে 500 ml করে তৈরি হয়। ক্যান ইউ ইমাজিন? 500 ml করে স্যালাইভা তৈরি হয়। যদি স্যালাইভা পেশেন্টকে লাংয়ের মধ্যে চলে যায়, ইটস এ নিউমোনিয়া তৈরি করে। পেশেন্ট পজিশনিং ইটস ভেরি ইম্পর্টেন্ট। ফিজিওথেরাপিস্টরাই একমাত্র পেশেন্ট পজিশনিং করতে পারে, 30 to 45 ডিগ্রি টিল্ট করে রাখা পেশেন্টকে। কারণ অ্যাসপিরেটিভ নিউমোনিয়া আটকাতে গেলে ফিজিওথেরাপিস্টের রোল হিউজ হিউজ। সেক্ষেত্রে অ্যাসপিরেটিভ নিউমোনিয়া আটকাতে পারে। সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে অলরেডি ইনফিল্ট্রেট লাং থাকে, তাদের ক্ষেত্রে আমরা ইন্সপিরেটরি স্পাইরোমিটার না করিয়ে তাদের এক্সপিরেটরি স্পাইরোমিটার বেশি করে করাই। কারণ অ্যালভিওলার অলরেডি ডাইলেটেড, মানে অ্যালভিওলার সম্বন্ধে সবাই জানেন, আমাদের ট্রাকিয়া, সেখান থেকে ব্রঙ্কাস, সেখান থেকে লাংয়ের মধ্যে হাইলাম দিয়ে স্মল ব্রঙ্কাস ঢুকেছে এবং সেখানে অনেক ছোট ছোট বেলুনের মতো অংশ থাকে যেগুলোকে আমরা অ্যালভিওলার বলি। সেই অ্যালভিওলাইগুলো ইনফিল্ট্রেট হয়ে যায় এবং তাদেরকে সংকোচন করার অবস্থায় আসে না ইন কেস অফ ক্রনিক সিওপিডি। সেক্ষেত্রে আমরা তাদেরকে সবসময় ফোর্সফুল এক্সপিরেটরি চেষ্টা করি, কারণ তারা অলরেডি ইনফিল্ট্রেট লাং। বন্ধুরা, একটা জিনিস বলবো যে চেস্ট ফিজিওথেরাপির সময় আমরা সবসময় দুটো জিনিস, মানে চেস্টটা সঠিক মতো বাড়ছে কিনা, মানে আমরা তো চেস্টের মুভমেন্ট জানি, পাম হ্যান্ডেল এবং বাকেট হ্যান্ডেল মুভমেন্ট এক্সেলেন্ট। অনেকে কমেন্ট লিখছে, আমি দেখতে পাচ্ছি শামিন, মানে আমি পরিচিত এদের সঙ্গে, হ্যাঁ, তো থ্যাংক ইউ সো মাচ। তো আমরা চেস্টটাকে দেখি, চেস্টটাকে আমরা কিন্তু 3টে ভাবে দেখি। যদি আমি এবং আমরা ফিজিওথেরাপিস্টরা 3টে ভাবে দেখি যারা আইসিইউতে কাজ করে। আমরা যদি
ফার্স্ট রিপ টু রিপ, মানে আমাদের বুকের যে খাঁজগুলো, যে রিপগুলো আছে, ফার্স্ট রিপ টু 6 রিপ অর 7 রিপ অবধি আমাদের শুধু সামনের দিকে ওঠে রিপটা। পাম হ্যান্ডেল অ্যান্ড বাকেট হ্যান্ডেল, আমরা মনে পড়ছে আমরা যখন পড়েছিলাম ব্রিদিং এর একটা প্যাটার্ন, মানে নর্মাল প্যাটার্ন, পাম হ্যান্ডেল অ্যান্ড বাকেট হ্যান্ডেল। তো এটা সামনের দিকে ওঠে 7 to 9 রিপ অবধি, সেটা শুধুমাত্র ল্যাটারাল চেস্ট বাড়ে, ল্যাটারালে বাকেট হ্যান্ডেল বাড়ে, এবং তারপরে ফ্লোটিং রিপস আছে, সেটা শুধুমাত্র জাস্ট ওপেন হয়। তো আমরা যদি 3টে আর 4টে ফিঙ্গার রেখে প্যালপেট করি, সেখানে রাখি, সেক্ষেত্রে আমরা লাং কতটা পরিমাণ এক্সপ্যান্ড হচ্ছে সেটাকে আমরা জানতে পারবো। সেই এক্সপ্যান্ডটার যদি লাং প্রপারলি আমরা এক্সপ্যান্ড করতে পারি এবং প্রপারলি আমরা ব্রিদিং প্যাটার্নটাকে নিয়ে আসতে পারি, তাহলে পেশেন্ট অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে চলে আসে। ইন কেস অফ, যদি আমি বলি, কিছু কিছু জায়গা আছে, মানে আইটিইউতে থাকা মানেই যে ফিজিওথেরাপিস্টের প্রচুর ভূমিকা আছে এটা নয়, ডক্টররা আছেন, তাদের একটা বিশাল রোল আছে, সিস্টার ব্রাদার্স অর সিস্টাররা আছে, তাদের একটা প্রচন্ড রোল আছে। আমরা সবসময় বলি যে ক্ষেত্রে এআরডিএস হয়ে যায়, মানে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, নামটার সঙ্গে সবাই খুব পরিচিত, সেক্ষেত্রে ফ্লুইড অ্যাকুমুলেট হয়ে যায় অ্যালভিওলাইয়ের মধ্যে, সেক্ষেত্রে পেশেন্টকে ইন্টুবেট করে রাখতে হয়, সিডেশন দিয়ে রাখতে হয়, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র তাদের প্যাসিভ মুভমেন্টের উপরে রেখে দেবো, তাদেরকে আমরা কোনো কারণে অন্য কিছু করার জায়গা নেই, প্রোন লাইনে রাখবো, প্রোন লাইনে রাখার চেষ্টা করব, কারণ অটোমেটিক্যালি পশ্চারাল রেঞ্জের জায়গায় রাখার চেষ্টা করব। ইট ইজ এ রোল। কিন্তু ভাবতে পারছেন, কারুর সেন্টার লাইন করা আছে, সেক্ষেত্রে কারুর রাইস টিউব দেওয়া আছে, তাদের ইন্টুবেশন করা আছে, ক্যাথিটার দেওয়া আছে, চেস্ট ড্রেন দেওয়া আছে, সেক্ষেত্রে একটা ফিজিওথেরাপিস্ট কিভাবে ভূমিকা নিতে পারে, তাদেরকে সেই জায়গা থেকে যত তাড়াতাড়ি সম্ভব ক্রিটিক্যাল ইলনেস থেকে বার করার একটা রোল হচ্ছে ফিজিওথেরাপিস্ট। ডেফিনেটলি ইটস নট এ মেন রোল বাট প্যারালাল রোল। প্যারালাল বলার কথাটা এটাই, কারণ যারা আমরা যাদের সঙ্গে কাজ করি, যে টিম রোলটার সঙ্গে কাজ করি, টিমের অবদান অভূতপূর্ব, অভূতপূর্ব রোল। তারা সবসময় মেনটেন করে পেশেন্টটাকে মেডিসিনের সঙ্গে সঙ্গে ম্যানুয়াল হাইপার ইনফিল্ট্রেশন, যেটাকে আমরা বলি হাইপার ইনফ্লেশন, সেটাকে মেনটেন করার, তাদের ব্রিদিং প্যাটার্নটাকে মেনটেন করার, তাদের ব্রিদিংটাকে মেনটেন করার। কোনো পেশেন্ট কন্টিনিউয়াস শুয়ে রয়েছে, সেই পেশেন্টের অ্যাটেলেক্টিসিস হয়ে যাওয়ার লাঙের চান্স খুব বেশি থাকে, সেক্ষেত্রে তাদেরকে প্রপড আপ করা। প্রপড আপ করলে কি কি সুবিধা? প্রপড আপ করলে তাদের চেস্ট ওয়ালের যেমন এক্সপেনশন হয়, কোনো পেশেন্ট শুয়ে রয়েছে, তাদের স্ক্যাপুলা, আমাদের পেছনের পিঠের পেছনে যে হাড় দুটো রয়েছে, যে স্ক্যাপুলা, সেই স্ক্যাপুলা দুটো বেডের সঙ্গে লেগে রয়েছে, এবং তাদের ক্ষেত্রে লাংটাকে প্রপারলি এক্সপ্যান্ড হতে পারছে না। তাদেরকে যখনই বসিয়ে দেবেন, আপনার ভিসেরাল যে স্টমাক আছে, প্যানক্রিয়াস, গলব্লাডার, লিভার, যা কিছু আছে, তারা নিচের দিকে গ্র্যাভিটির দিকে চলে আসবে, ডায়াফ্রামটা অনেকটা ক্লিয়ার হবে, তারা অনেক ভালোভাবে নিঃশ্বাস প্রশ্বাসটা নিতে পারবে। নর্মাল ব্রিদিং ফেরানো হচ্ছে মেন রোল ইন কেস অফ ফিজিওথেরাপি, ইন কেস অফ আইটিইউ, ইন পালমোনারি কন্ডিশন। এটাই বলার ছিল। এছাড়া ইনফেকশন যে জায়গাগুলো, আমি তো সেগুলো বললামই আপনাদেরকে। ইনফেকশনের জন্য আমরা কখনোই সব সময় নিজেদেরকে প্রোটেকশন নেব, ইনফেকশন যাতে আমাদের না হয়, আমরা সব সময় প্রোটেকশন নেব, একটা পেশেন্ট থেকে আর একটা পেশেন্টকে যেন আমরা ইনফেকশনটা না ছড়াই। দুটো বেডের মধ্যে ডেফিনেটলি গ্যাপ থাকতে হবে, মিনিমাম 3 ফুট। একটা পেশেন্টের বেড থেকে আরেকটা পেশেন্টের বেডের গ্যাপ থাকতে হবে 3 ফুট। এসি টেম্পারেচার ডেফিনেটলি একটা মেনটেন করা থাকবে, 22 to 26 এর মধ্যে টেম্পারেচার, বা 30 এর মধ্যে, 22 to 26 or 28, তো এই টেম্পারেচারের মধ্যে থাকতে হবে। থ্যাংক ইউ ইসলাম, থ্যাংক ইউ। সো জায়গা থেকে যদি আমি বলি, তাহলে দেখুন, পারকাশন, ভাইব্রেশন, শেকিং, তার সঙ্গে সঙ্গে আসছি আমরা স্পাইরোমেট্রি, তার সঙ্গে সঙ্গে আসছি আমরা ব্রিদিং এর প্যাটার্ন আছে, ডায়াফ্রামেটিক ব্রিদিং, যেটাকে আমরা ড্রিপ ব্রিদিং বলি,
আমরা সেগমেন্টাল ব্রিদিং বলি, লাঙের যে সেগমেন্টগুলো আছে সেই সেগমেন্টে কোনো একটা সেগমেন্টে নিউমোনিয়া হয়েছে, সে ইনফিল্ট্রেট হচ্ছে না, তাকে এক্সপ্যান্ড করার জন্য সেগমেন্টাল ব্রিদিং প্যাটার্ন করানো হয়। ফিজিওথেরাপিস্টের রোল সেটা। পার্ট স্লিপ ব্রিদিং করানো হয়, পজিটিভ এয়ার তলার জন্য পার্ট স্লিপ ব্রিদিং করানো হয়। তার সঙ্গে সঙ্গে আমরা বলতে পারি ডায়াফ্রামেটিক ব্রিদিং, আপনাদেরকে আগেই বললাম। সো ডায়াফ্রাম ইটস এ প্রাইমারি মাসেল ফর ব্রিদিং প্যাটার্ন। সো ডায়াফ্রাম যদি আমরা আস্তে আস্তে ডায়াফ্রামটাকে নিউট্রালাইজ করতে পারি প্রপারলি, তাহলে প্যাটার্নটা অনেক নিউট্রালাইজড হয় এবং পেশেন্ট অনেক তাড়াতাড়ি আইসিইউ থেকে ডাউন স্টেপে যেতে সাহায্য হয়। ইনফেকশনের ক্ষেত্রে সবসময় মাস্ক, হেড ক্যাপ, গ্লোভস ইউজ করা উচিত। হ্যান্ড গ্লোভস কোথায় ইউজ করবেন আমি আগেই সেটাকে আপনাদেরকে বলে দিয়েছি যে হ্যান্ড গ্লোভস আপনারা কোথায় ইউজ করবেন। তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে ফিজিওথেরাপিস্টদেরকে বলবো সবসময় হেলদি খাবার খেতে। আমরা ম্যাক্সিমাম পেশেন্টের কন্ট্যাক্টে যাই, তাদের রেসপিরেটরি ইনফেকশন নিয়ে কাজ করি। আমাদের ইমিউনিটি পাওয়ার খারাপ থাকলে আমরা কিন্তু ইনফেকশন থেকে বাঁচব না। আমরা প্রপারলি মাস্ক ইউজ করি এবং তার সঙ্গে সঙ্গে আমরা প্রপারলি গ্রাউন্ড ইউজ করি, যে গ্রাউন্ডগুলো আমাদেরকে স্কিন এক্সপোজার কম হবে, আমরা ইনফেকশন ক্যারি করব না, গ্রাউন্ড খুলবো, গ্রাউন্ড পরবো, পেশেন্টের কাছে নেক্সট পেশেন্ট দেখতে যাব উইথ গ্লাভস চেঞ্জ করে। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিংস। সো এই জায়গায় দাঁড়িয়ে আমরা ভাবার কোনো দরকার নেই যে করোনা থেকে আমাদের প্রচণ্ড পরিমাণে বিপদ আসবে। আপনারা যদি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেন, আপনারা যদি প্রপার হ্যান্ড হাইজিন মেনটেন করেন, আপনারা যদি একটু কনসাস থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের করোনা হওয়ার সম্ভাবনা কম। যদিও ওয়ার্ল্ড ওয়াইড যেটা বলা হচ্ছে বেবিরা একটু সাবধান, কিন্তু তাও আমি একটু বলে রাখি AC2 রিসেপ্টর একটা হয় যেটা বেবিদের ক্ষেত্রে 8 বছর 7-8 বছরের বাচ্চার ক্ষেত্রে তাদেরটা প্রপারলি হয় না, যেটা করোনা ভাইরাস ঢোকার পরে AC2 রিসেপ্টর দিয়ে আমাদের বডির মধ্যে এন্টার করে। সেই করোনা ভাইরাস AC2 রিসেপ্টর প্রপারলি না পড়ে, এই জন্য বাচ্চাদের ক্ষেত্রে একটু কম হয়। কিন্তু কম হয় মানে আপনারা ক্যাজুয়াল হয়ে যাবেন না যে বাচ্চাদেরকে চলো যা খুশি করুক, তাদেরকে হ্যান্ড রাব দিয়ে ভালো করে হাত ধুয়ে দিন। বাচ্চারা জল ঘাটতে খুব ভালোবাসে, বাচ্চাদের পটি থেকে অনেক সময় আপনাদের মানে মায়েরা তাদেরকে পরিষ্কার করে দিচ্ছেন আফটার পটি করার পরে। তারপরে তারা ভালো করে হ্যান্ড হাইজিন মেনটেন করুন। দেখুন, যদি ক্রাইটেরিয়া আসি, ক্রাইটেরিয়ার মধ্যে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে নেল, আমাদের যে নোকটা 0.5 মিলিমিটারের উপরে যাবে না। ফিজিওথেরাপিস্টদের সব সময় এই অনেকের বড় বড় নখ থাকে, এই নখগুলো কিন্তু কখনোই রাখবেন না 0.5 মিলিমিটার, ইটস এ রেকমেন্ডেড, এটা আমার কথা নয়। সো ওয়ার্ল্ড ওয়াইড মেনটেন করা রেকমেন্ডেড, সেই জায়গায় 0.5 মিলিমিটারের উপরে যাবে না। আপনারা আংটি ইউজ করতে পারবেন না, দরকার হয় সিঙ্গেল আংটি, অ্যালাউ অনলি সিঙ্গেল আংটি না ইউজ করা ভালো। রিস্ট ওয়াচ বা হ্যান্ড রিস মানে আপনাদের ব্রেসলেট যেগুলো হয়, কোনো কার তার যাই কিছু বলুন, সেগুলো আপনারা ইউজ করবেন না। এটাতে কিন্তু আপনারা একটা ইনফেকশন ক্যারি করে। হ্যাঁ, তো এই জায়গাগুলো আমরা একটু মেনটেন করব। দেখুন, বলতে গেলে তো শেষ হয় না, অনেকদিন পরে বাংলাদেশের বন্ধুদেরগুলো দেখছি, ভালোও লাগছে। তো ইনফেকশন এমন একটা জিনিস, আমি হসপিটাল অ্যাকুয়ার্ড ইনফেকশনের ক্ষেত্রে বললাম, এমন একটা জিনিস যেটা টপিকসটা এখনো পর্যন্ত শেষ হওয়ার মতো নয়। সারা ওয়ার্ল্ড ওয়াইড রিসার্চ হয়ে যাচ্ছে তাদেরকে কি করে বাঁচানো যায়, কিন্তু আমরা মিনিমাম প্লিজ মেনটেন করুন। একটা পেশেন্ট যখন একটা ফিজিওথেরাপিস্টের কাছে আসে, সে কিন্তু কখনোই একটা জিনিস সারাতে এসে আরেকটা জিনিস নিয়ে যাওয়ার কথা ভাবে না। তারা আসে সুস্থ হওয়ার জন্য, সেই জন্য নিজেদেরকে সেই জায়গায় নিয়ে যান, নিজেদেরকে সেই হাইজিন মেনটেন করুন, নিজেরা সেইভাবে প্রিকশন নিন যাতে পেশেন্টটা অনেক 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 বেশি ভালো হয়, তাড়াতাড়ি ভালো হয়।
তাড়াতাড়ি সুস্থ হয়। অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা খুব চমৎকার একটি আসলে মানে এক কথায় বলা যায় যে আসলে এটা এক ধরনের প্রেজেন্টেশনই, যে হয়তো স্লাইড ছাড়াই এত সুন্দর একটা প্রেজেন্টেশন আমরা শুনতে পেলাম, দেখতে পেলাম। আমাদের সঙ্গে আসলে অনেক মানুষ যুক্ত ছিলেন এবং এখনো আছেন। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ডক্টর সাইফুল ইসলাম, শান্তনু মল্লিক। ওনারা তো আসলে কন্টিনিউ দেখে যাচ্ছেন এবং একের পর এক কমেন্ট করে যাচ্ছেন। আমাদের বেশ কিছু কোশ্চেন চলে আসছিল। একটি কোশ্চেন ছিল ডক্টর সাইফুল ইসলাম ওনার যে how do we play a role in low SpO2 patient without ventilation? আরেকবার বলুন, সরি। SpO2 পেশেন্টদের ভেন্টিলেশন ছাড়া আসলে ফিজিওথেরাপিস্টরা কিভাবে রোল প্লে করতে পারে আর কি? ওরে এক্সেলেন্ট, এক্সেলেন্ট, দারুণ রোল, দারুণ কথা বলেছেন, দারুণ কোশ্চেন। দেখুন, আমরা হ্যালো, আমরা SpO2 যেটা, সেই SpO2টাকে ক্যাপিলারি অক্সিজেনেশন আমাদের বডির মধ্যে কত আছে, রেকমেন্ডেড হচ্ছে সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে 90। হ্যাঁ, আমি কি অনলাইনে ছিলাম? জি জি জি, অনলাইনে ছিলেন। ওকে ওকে, সো আমরা সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে 90 অ্যাবভ যদি আমাদের থাকে, সেক্ষেত্রে ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। যদি সেক্ষেত্রে আমাদেরকে তাদের সিওপিডি ছাড়া যদি তাদেরকে আমাদেরকে ঠিক করতে হয়, আমরা ডাইরেক্ট তাদেরকে চলে যেতে পারি ব্রিদিং এক্সারসাইজেস, রেসপিরেটরি এক্সারসাইজেস, পালমোনারি রিহ্যাবিলিটেশন। আমরা তাদের এন্ডুরেন্সটাকে বাড়াবো, ফিজিক্যাল এন্ডুরেন্সটাকে বাড়াবো। যখন তাদেরকে হোম এক্সারসাইজ দেবো, তাদেরকে ফিজিক্যাল এন্ডুরেন্সটা বাড়াবো, ফিজিক্যাল এক্সারসাইজটা বাড়াবো, পেরিফেরাল যে মাসকুলার এক্সারসাইজটা বাড়াবো। যখন আমরা পেরিফেরাল মাসকুলার এক্সারসাইজটা বাড়াবো, সেই সময় মাসেলের ডিমান্ড থাকবে অক্সিজেন। অক্সিজেন যখন মাসেল ডিমান্ড করবে, তখন আপনাকে র্যাপিডলি ব্রিদিং নিতে হবে। যখন র্যাপিডলি আপনি ব্রিদিং নেবেন, সেক্ষেত্রে কিন্তু অক্সিজেন ডিমান্ড অ্যালভিওলাইয়ের মধ্যে অনেক বেশি বাড়তে থাকবে, ইনফিল্ট্রেশনটা অনেক বেশি হতে থাকবে, এবং আস্তে আস্তে দেখবেন আপনার স্যাচুরেশন লেভেলটা বেড়ে গেছে। আমরা ব্রিদিং এক্সারসাইজের ক্ষেত্রে যদি খুব স্পেসিফিক ক্ষেত্রে আসি, ডিপ ব্রিদিং, segmental breathing is very much important in this case of SpO2 is down. আমরা অসকালটেট করব ডেফিনেটলি। ইনফেকশন নিয়ে যখন কথা হচ্ছে, স্টেথোস্কোপ নিয়ে অসকালটেট করার সময় আমরা স্টেরিলিয়াম স্টেথোস্কোপের উপরে দেবো। একটা পেশেন্ট থেকে দ্বিতীয় পেশেন্ট যাওয়ার সময় তাদেরকে অসকালটেট করব। সেক্ষেত্রে যদি হুইজিং থাকে, হুইজিং আমরা কথাটা ইউজ করি, তার মানে হচ্ছে তার কোনো রকম অবস্ট্রাকশন আছে, ব্রঙ্কাস অবস্ট্রাকশন। দুটো অবস্ট্রাকশন হয় অ্যাস্তমার ক্ষেত্রে, লার্জ ব্রঙ্কাস অবস্ট্রাকশন হয়, ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে, ক্রনিক ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে স্মল ব্রঙ্কাস অবস্ট্রাকশন হয়। তো লার্জ ব্রঙ্কাস অবস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা তাদেরকে পজিশনিং করাবো এবং পার স্লিপ ব্রিদিং করাবো। যখন পার স্লিপ ব্রিদিং এবং এসিবিটি টেকনিক, হিউজ, ইটস এ হিউজ এক্সেলেন্ট টেকনিক। এসিবিটি টেকনিক আমি 3টে ধাপে হয়, একটু বলে দিই। যে এসিবিটি টেকনিক, একটা হচ্ছে ব্রিদিং কন্ট্রোল। আমরা ব্রিথটাকে প্রথমে তাকে রিল্যাক্স মুডে ব্রিদিং করাতে হয়। নাক দিয়ে পারলে নাক দিয়ে নেবে, মুখ দিয়ে ছাড়বে। যদি পেশেন্ট আনকমফোর্টেবল থাকে, সেক্ষেত্রে প্রপার পজিশনিং করে আমরা মুখ দিয়ে নিঃশ্বাস নেব এবং মুখ দিয়ে ছাড়াবো। পেশেন্টকে চোখ বন্ধ করে এটা করতে বলবো, কারণ সে যাতে রিল্যাক্স মুড হয়। শোল্ডার, আপনার শোল্ডার যাতে পুরোপুরি রিল্যাক্স থাকে, বডি কোনো রকম টোন না থাকে, প্রপার তাকে হেলান দিয়ে আমরা করাবো। সেই সময় যখন রিল্যাক্স হয়ে যাবে, তারপরে তাকে আমরা বলবো ব্রিদিং কন্ট্রোল, ডিপ ব্রিথ নিতে বলবো এবং সেটাকে হোল্ড করতে বলবো 2 to 3 সেকেন্ডস। 2 to 3 সেকেন্ডস যখন সে হোল্ড করবে, তখন সে অক্সিজেনেশনটা অটোমেটিক্যালি বাড়বে। 2 সেকেন্ড যদি হোল্ড করে, তাহলে 0.4% একটা অক্সিজেনেশন হতে টাইম লাগে অ্যালভিওলার টু ক্যাপিলারির মধ্যে দিয়ে। তো সেক্ষেত্রে অ্যাজ পার ফিজিওলজি, তো সেক্ষেত্রে অক্সিজেনেশন হয়ে যাবে। তারপরে তাদেরকে আমরা বলবো এফইটি, হাপিং অর এফইটি, ফোর্স এক্সপিরেটরি টেকনিক, জোরে কাশতে বলবো। যদি কোনো সিক্রেশন আমরা অসকালটেশনে পাই, সেক্ষেত্রে সিক্রেশনটা যদি ওয়াশ আউট হয়ে যায়, সঙ্গে সঙ্গে দেখবেন পেশেন্ট অনেক রিল্যাক্স মোডে চলে যাবে।
আপনি পার্সলি ব্রিদিং করাবেন, তারপরে পেশেন্ট অনেক রিল্যাক্স মুডে চলে যাবে। যখনই রিল্যাক্স মুডে চলে যাবেন স্পাইরোমিটারে দেখবেন আপনি আপনি SpO2টা দেখবেন অনেক বেশি বেড়ে গেছে। আমি নিজের রেজাল্ট পেয়ে যাই। নর্মালি আইসিইউতে কনসাস পেশেন্টদের ক্ষেত্রে প্রপার পজিশনিং করলে মিনিমাম 1 to 2 মিনিমাম বেড়ে যায় SpO2। তারপরে তো আপনার ফিজিওথেরাপিস্টের একটা হিউজ রোল, এসিবিটি টেকনিক, ব্রিদিং এক্সারসাইজেস, তার সঙ্গে সঙ্গে চেস্ট এক্সপানশন এক্সারসাইজেস। চেস্ট এক্সপানশন আমি বললাম রিপ কেজেন এক্সপানশন, চেস্ট এক্সপানশন, সেই এক্সারসাইজগুলো করার জন্য আপনার হ্যান্ড রাইজ করে যেগুলো করানো উচিত আপনারা ইভেন নো ভেরি ওয়েল, আমি এই জায়গায় বসে দেখাতে পারছি না। নর্মালি হাত তোলা, এক্সপ্যান্ড করা, এই জিনিসগুলো, ব্রিথ ইন অ্যান্ড ব্রিথ আউট উইথ রিল্যাক্স মুড, SpO2 নর্মালি বেড়ে যাবে। ডোন্ট ওয়ারি বন্ধু, কোনো চিন্তা নেই। ইউ আর এ ভাইটাল রোল ইন কেস অফ ITU অর ইন কেস অফ জেনারেল ওয়ার্ড ইন হসপিটাল। অসংখ্য ধন্যবাদ আসলে এত চমৎকার কিছু ইনফরমেশন আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। হয়তোবা অনেক বন্ধুরাই আমাদের সঙ্গে ছিলেন যারা মেডিকেল ব্যাকগ্রাউন্ডের অথবা যারা হেলথ প্রফেশনালস, মনে করি তারা আসলে বেশ ভালো বুঝতে পেরেছেন। অনেকের জন্য হয়তোবা কষ্ট হয়েছে যারা এই মুহূর্তে হেলথ প্রফেশনালস না, তারপরে তারা কিন্তু এতটুকু বুঝতে পারছেন বা এতটুকু জানতে পারলেন যে আসলে এই মুহূর্তে বা সবসময় আসলে ফিজিওথেরাপিস্টদের রোলগুলো কি। তারা শুধুমাত্র কিছু জায়গায় নিয়েই কাজ করে না, তারা আসলে ব্যাপক একটা এরিয়া নিয়ে কাজ করে। এবং আজকে আমরা আসলে আলোচনা করছিলাম যে আইসিইউর ক্ষেত্রে একজন ফিজিওথেরাপিস্ট কি কি ধরনের রোল প্লে করে, বিশেষ করে এই মুহূর্তে যে সংক্রামিত ব্যাধি বা করোনা, আমরা ঠিক বলছি না যে করোনার জন্যই আমরা এগুলো করবো, এটি সারা বছরই আসলে এই ধরনের যে সমস্যাগুলো থাকে নিউমোনিয়া রিলেটেড, সব সময় সারা বছরই কিন্তু ফিজিওথেরাপিস্টরা এই রোলটা প্লে করে থাকে। তাই অবশ্যই আমার মনে হয় আমরা এই ইনফরমেশনগুলো থেকে বেশ কিছু তথ্য জানলাম এবং আমরা মনে হয় অনেক উপকৃত হব। কারণ আইসিইউর ভিতরে কি হচ্ছে, আমরা যখন পেশেন্ট চলে যায় আমরা সবাই চিন্তিত থাকি, আমরা মনে করি কি হচ্ছে, ওখানে কি আদৌ ট্রিটমেন্ট হচ্ছে নাকি বসিয়ে রাখছে, এবং অনেক ধরনের রিউমার আছে এটা নিয়ে। তো ওইখানে একজন ফিজিওথেরাপিস্টের রোলগুলো কি, ওখানে আরো অনেক হেলথ প্রফেশনালসরা কাজ করেন, ওখানে ফিজিশিয়ানরা থাকেন, সিস্টাররা থাকেন, অন্য আরো অনেক হেলথ প্রফেশনালসরা থাকেন, তারাও কাজ করেন। বাট অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট হিসেবে আজকে আমরা আমাদের পোর্টালে এই ফিজিওথেরাপির কিছু রোল নিয়ে কথা বললাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে এই ধরনের কাজগুলো করা হয় এবং এইভাবে করা হয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনাদের উৎসাহ পেয়ে আসলে আমরা এগিয়ে যাচ্ছি। আপনাদের এই ধরনের কমেন্ট, আপনাদের যুক্ত থাকা, এগুলো আমাদের ভালো লাগে। তারপরে একটু মনে করিয়ে দিই, সেটি হলো যে আমাদের সবগুলো প্রোগ্রাম এট এ টাইম ইউটিউবে ফিজিও নিউজ 24 নামে আমাদের যে চ্যানেলটি রয়েছে সেখানেও আপ করা থাকে। তাই আপনারা যদি পুরনো কোনো প্রোগ্রাম দেখতে চান অথবা আমাদের এই প্রোগ্রামগুলো আবারও দেখতে চান, সেক্ষেত্রে ইউটিউব থেকেও দেখতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে তো থাকছি। তাহলে আমাদের সঙ্গে যুক্ত থাকুন, ভালো থাকুন। যাওয়ার আগে আপনার একদম শেষ মুহূর্তে সবার জন্য আপনার কি কোনো পরামর্শ রয়েছে কিনা? কঠিন প্রশ্ন। সবার জন্য পরামর্শ, দেখুন ভালো থাকার একটা সহজ উপায় আছে। সহজ উপায়টা হচ্ছে অন্যদেরকে যদি আপনি ভালো রাখেন তাহলে আপনি ভালো থাকবেন। সেই জন্য সবাইকে আমি এই কথাটা জানাবো, সব সময় পজিটিভিটি নিয়ে থাকুন, সব সময় মানুষের ভালো চিন্তা করুন। আপনার আয়ত্তের মধ্যে যেটুকুনি থাকে সেই আয়ত্তের মধ্যে তাকে পজিটিভটা দেওয়ার চেষ্টা করুন। নিজেকে পড়ুন, জানুন, শিখুন, মানুষের মধ্যে সেটাকে বিস্তার করুন, হাসি খুশি থাকুন, কোনো ভয় নেই, কিচ্ছু হবে না। ইনশাআল্লাহ আমরাও চাই আসলে আমরা সবাই এই যে সিচুয়েশনটি থেকে বের হয়ে গিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে যাই। আর যতদিন আমরা আছি আমরা মন খারাপ না করি, আমরা আসলে মানসিকভাবে যাতে ভেঙে না যাই, শারীরিকভাবে যাতে অসুস্থ না হই। তো আমাদের দুই দিকেই খেয়াল রাখতে হবে। আর যদি সময় পাই সেক্ষেত্রে ফিজিও নিউজ আমরা যুক্ত থাকি, আমরা লাইভ প্রোগ্রামগুলো দেখি, আমরা সবাই ভালো থাকবো, কিছু জিনিস জানার চেষ্টা করব একসঙ্গে সবাই মিলে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। নমস্কার।